আমদানি পাইপলাইনে আছে অলরেডি। এখানে আপনার সেই আমদানিগুলির জন্য এলসি খোলা হয়েছে বোধহয় সম্ভবত 1.5 লাখ টন চাল গম মিলে, তাই না? 1.5 লাখ টনের জন্য এলসি খোলা হয়েছে। এবং গত 1 সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন, গত 1 সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই আমন ধানটা, নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত। কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওই দিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে। কৃষক, কারণ যে যারা কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে এই কাজে নিরুৎসাহিত না হয়ে যায়, তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয়। তার জন্যে আমন সংগ্রহের জন্য যে ইয়াটা আছে, সেই ক্ষেত্রে আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে, 3 টাকা বাড়ানো হয়েছে ধানে, এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেই ক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে, এটা আরও জোরদার হবে। এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে, আশা করছি আমরা আল্লাহর রহমতে সেটা মোকাবেলা করতে পারবো। স্যার, আপনি বলছেন যে আমন আপনারা সংগ্রহ করবেন, কত মেট্রিক টন আপনারা সংগ্রহ করবেন? এবং গত বছর আপনারা বলছেন কেজিতে 3 টাকা, গত বছর কত ছিল, এবছর কত হবে? ডিজি স্যার বলেন। ধন্যবাদ। আমি স্যারের সদর নির্দেশে আমাদের খাদ্যশস্যের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। চাউল হচ্ছে 5.5 লক্ষ মেট্রিক টন, ধান হলো 3.5 লক্ষ মেট্রিক টন, এবং আতপ চাল মানে চাল আতপ যেটা সেটা 1 লক্ষ মেট্রিক টন। এটা আমাদের লক্ষ্যমাত্রা। গত বছরে আমরা চাউলের দর নির্ধারিত ছিল হচ্ছে 44 টাকা, সেটা আমাদের এখন এবারে 47 টাকা। যেটা 42 টাকা ছিল সেটা 46 টাকা, আতপটা 1 টাকা কম। আর ধান ছিল 30 টাকা, সেটা আমরা এবারে নির্ধারণ করা হয়েছে 33 টাকা। ধন্যবাদ। আতপটা কত বললেন? আতপ 46 46। বাজারে কিন্তু চালের দাম এখনো কিন্তু মানুষের নাগালে আসে নাই, পাশাপাশি অন্যান্য জিনিসের দামও বাড়তি, মূল্যস্ফীতিও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। সবকিছু মিলে মানুষটা চাপে আছে। আপনারা কি মনে করছেন? আমিও তো আপনাদের মধ্যে মানে মধ্যবিত্ত বাজার, আমি নিজেই বাজার করি, চাপে আছি। তো আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে আশা করছি, দ্রুতই ওঠা শুরু করবে। প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজারে আমাদের যে আভ্যন্তরীণ যেগুলি আছে, বদ্ধ জলাশয় যেগুলি আছে, এগুলির থেকে মাছ সংগ্রহ বাড়ে। এতে করতে যে আমাদের ধরেন আপনার ওই মুরগির উপরে বা ডিমের উপর চাপটা কমবে, সবগুলির দাম কিছু কিছু পরিমাণে কমবে বলে আমার মনে হচ্ছে। প্রতি বছর চাল সংগ্রহের আগে মিলারদের সাথে একটা চুক্তি করে যে আপনারা চাল দেবেন। অধিকাংশ ক্ষেত্রে মিলাররা সেই চুক্তি ভঙ্গ করে এবং শুধু কালো তালিকাভুক্ত করেই তাদেরকে দায়িত্ব শেষ করে থাকতে হবে। তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অ্যাকশন হবে। নাম্বার 1। নাম্বার 2 হলো এবার সেক্ষেত্রে কি হবে, 1 2 হলো ধান সংগ্রহের ক্ষেত্রে একটা সিন্ডিকেট কাজ করে। এলাকার যারা লোকাল পলিটিক্সের সাথে জড়িত থাকে, বিগত সময় আমরা দেখছি যে সরকার নির্ধারিত মূল্য কৃষকরা পান। ওখানে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের যারা আপনার ওসিলিটি থাকেন তারা এবং লোকাল পলিটিক্যাল লিডার যারা থাকে, যেসব লোকজন থাকে, তারা এই করে দেখা যায় যে একটা বেনফুলি করে তারা চালটা, তারা ধানটা কিনে তারা আবার ওই গুদাম কর্মকর্তার কাছে বিক্রি করে। আনলে বলো যে চালের বেশি, এখানে চালের ভিজা বেশি ধানে, তারপরে এটা বলে ফেরত দেয়। তো রওনা হয়, আধা কিলো যাওয়ার পরে বলে যে ঠিক আছে আমার কাছে ধরে বেশি, তো আবার ওর কাছে বেঁচে যাওয়ার পরে আবার সাইড ওই গুদাম কর্মকর্তা। আচ্ছা, প্রশ্নটা দীর্ঘ আছে, আমি একটা মনোপলি করা, এই যে একটা সিন্ডিকেট করা, এটা কি হবে? একটা করে জবাব দিই। আপনি প্রথম বলছেন চুক্তি করার পরে অধিকাংশ ফেল করে বলে যেটা বলছেন, আমার মনে হয় অধিকাংশ সফল হয়। কিছু ফেল করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা যেটা নেওয়া হয়, কালো তালিকাভুক্ত করা হয়। তারা কালো তালিকাভুক্ত করতে পারলে তো তাদের সাথে আর ভবিষ্যতে আর চুক্তি করা হয় না। আর মিলগুলি ক্রমান্বয়ে আপনারা দেখছেন, মিলগুলি ছোট মিল থেকে বড় মিলে তারা কিন্তু রূপান্তরিত হচ্ছে। বড় মিলে রূপান্তরিত হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে
আমাদের দেশে এই জিনিসগুলিও কিন্তু এটা ওই শিল্পটাও কিন্তু ডেভেলপ করছে। আগে চাতাল জাতীয় সিস্টেম যেটা ছিল, এখনও কিন্তু চুক্তিও কিন্তু দেখবেন যে পরিমাণ কিন্তু কমে আসবে, কিন্তু একটা মিলিয়ে অনেক টাকা দেবে, অনেক চাল দেবে, অনেক টাকা দেবে। আমরা আশা করছি যে এই জাতীয় ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে না, যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। এই কারণ এ সংক্রান্ত আইন কারণ বিধিবিধান যেগুলি আছে আমরা পরীক্ষা পর্যালোচনা করবো, এটাতে ফেল যাতে না করে এবং করলে যাতে তারা ভবিষ্যতের জন্য তারা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। আর যেটা বলছেন যে ভোগান্তির কথা যেটা বলছেন, আমি গণমাধ্যমকে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা সতর্ক নজরদারি করেন এবং আমাদের নজরে জিনিসগুলি যদি আসে, যদি সচিব সাহেবের কাছে আসে, ডিজি সাহেবের কাছে আসে, আমার কাছে যদি আসে, বা যারা আঞ্চলিকভাবে আছেন তাদের কাছে আপনারা বলেন, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুডের কাছে বলেন, ডিসির কাছে বলেন, দিতে বলেন। আশা করছি প্রতিবিধান হবে এবং যদি ইয়ে হয় আপনারা গণমাধ্যমের কাছে আমরা সহায়তা কামনা করছি। আর আমাদের তরফ থেকে আমরা প্রশাসনিক সকল ব্যবস্থা নিচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল যে প্রতি বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু দেখা যায় যে মৌসুম শেষ হয়ে গেছে তারপরেও লক্ষ্যমাত্রার কোনোটাই পূরণ হয় না। আসলে এটা প্রতি বছর কেন হয়? বরাবরই তো তাই হয়ে আসছে। না, আপনার প্রতি বছরে আমার মনে হয় তো গোডাউনে মরলেস এখনও তো আমরা একেবারে কমফোর্টেবল না হলেও ইয়ে নেই আছে, এখন 12 লাখ টনের কাছাকাছি খাদ্যশস্য মজুদ আছে, তাই না? 12 লাখ টনের কাছাকাছি চাল গম মিলে আছে। আপনার কিছু মানে সংগ্রহ লক্ষ্যমাত্রা যেটা আমনে কিন্তু সংগ্রহটা কম হয় ট্র্যাডিশনালি। আমাদের সবচেয়ে বেশি সংগ্রহ হয়, সবচেয়ে বড় ক্রপ কিন্তু আপনারা জানেন বর্তমানে বড়। তা সত্ত্বেও এবারে আমরা আমনের দিকে জোর দিচ্ছি, যেহেতু চালে এবারে আমাদের দেশের একটা অংশে কিছু এলাকাতে, স্পেশালি ফেনী, নোয়াখালী, পার্ট অফ চিটাগাং, পার্ট অফ কুমিল্লা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটা জেলায় আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এটা এখন আমরা আমনের মাধ্যমে, যেহেতু উত্তরাঞ্চলে ভালো ফলনের আমরা গিয়ে দেখেছি এবং যারা এখানে রিজিওনাল কন্ট্রোল ফুড আছে তারা আশাবাদী যে তারা এটা সংগ্রহ করতে পারবে। আমরা আশা করছি পারবো। আমরা সকল চেষ্টা থাকবে। একটা করে না, কেন পারে না সেটা যে ক্ষেত্রে যদি না পারে আমরা এটা দেখব। এখন প্রশ্নটা হচ্ছে ক্রেতা বিক্রেতা দুইটা মিলিয়ে কিন্তু হয় লক্ষ্যমাত্রার ব্যাপারটা। আমরা আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করতে গেলেও কিন্তু অনেক সময় কিন্তু পাই না। যখন এখনও কিন্তু চালের ব্যাপারে, চালের দাম মিয়ানমারে আতপ চালের জন্য গতকালকে আপনার জুম মিটিং করেছেন মিয়ানমারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইয়ে করার জন্য, কিন্তু যে দাম অফার করা হচ্ছে এটা কিন্তু আমাদের দেশের প্রাইস থেকে অনেক বেশি। এই দামে আনলে এখানে গভর্নমেন্টকে হয়তো হিউজ ভর্তুকি দিতে হবে অথবা চালের দাম বাড়িয়ে দিতে হবে, যেটা সম্ভব না। তো আমরা চেষ্টা করছি দামটা কমানোর জন্য। এই যে অভ্যন্তরীণ যতক্ষণ পর্যন্ত শুনেন, এটা ব্যাপারটা সবসময় লাভের ব্যাপারটা হিসেবে থাকবে। আমার মনে হয় কি জানেন, কেনা বেচা মার্কেটে যখন বিক্রেতা দেখবে আপনি একটা জিনিস যখন কিনতে যান, যখন কাঁচা বাজারে কিনতে যান, যখন সে আপনার কাছে 200 টাকা চায়, আপনি 100 টাকা বললে সে নিশ্চয়ই বেচবে না, কিন্তু 180 টাকা যদি বলেন তখন নিশ্চয়ই সে বিক্রি করে দেবে, কারণ এর চেয়ে বেশি সে বেচতে পারবে না। সুতরাং যেখানে সে লাভ হবে এখানে সে বিক্রি করতে চায়। যতক্ষণ পর্যন্ত আমাদের খাদ্য অধিদপ্তরের নির্ধারিত মূল্য, খাদ্য মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্য তাদের জন্য প্রফিটেবল থাকবে, তারা নিশ্চয়ই দেবে, কারণ তাদের তো এটা বিক্রি করতে হবে। ঠিক তেমনভাবে আন্তর্জাতিক উৎসের ব্যাপারেও আমরা একইভাবে দেখছি যে যারা এখানে বর্তমানে বেশ উৎসাহ দেখাচ্ছে, সাপ্লায়ার যারা আছে তারা, আমরা টেন্ডার হয়েছে, অলরেডি এলসি খোলা হয়ে গেছে 1.5 লাখ টনের, আরও আমরা ক্রমান্বয়ে এটা চলতে থাকবে। আন্তর্জাতিক উৎস থেকে বর্তমানে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশে ভালো ফসল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যখন কারো সারপ্লাস হয় তার কিন্তু বিক্রি করতে হয়, বিক্রি করার জন্য সে সোর্স খোঁজে। আমাদের কেনা দরকার, আমরাও সোর্স খুঁজি, এর মধ্যে দিয়ে চলে আর কি। এত ক্ষতি ক্ষেত্রে বেশি কিছু গ্যাপ ঘটতে পারে, ঘটবে না এটা আমি জোর দিয়ে বলছি না, তবে যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। বাজারে এখন মোটা চাল উঠেছে, কিছুক্ষণ আগে আপনি যখন মিটিং করেন তখন চাল বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছিল যে এই চাল বাজারে আসার কারণে চালের দাম কমার কথা ছিল, কিন্তু চালের দাম কমেনি, বরঞ্চ গত বছরের চেয়ে সেই দাম অনেকটা বেড়েছে। আবার আপনারা বলছেন যে গত বছর যে টাকা দিয়ে আপনারা প্রতি কেজি ধান কিংবা চাল কিনেছেন, এবছর আরো 3 টাকা আপনারা মানে বেশি দিচ্ছেন। তাহলে স্যার আপনারা বলছেন যে চালের দাম কমবে, তাহলে তো স্যার সবকিছু বেড়েই গেল, কিভাবে? না, আপনার ব্যাপারটা হচ্ছে কি, প্রথম নাম্বার আপনার না সবটাকে ওনার টেবিলে নিয়ে আপনি অ্যাড করেন। আপনার এখানে আপনাকে চিন্তা করতে হবে, কিন্তু কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। আমাদের কিন্তু দেশে ফুড সাপ্লাইয়ের
এই চেনের সাথে যত লোক যুক্ত সবচেয়ে আগে স্থান দিতে হবে আমাদের দেশের কৃষক সমাজকে। তারা কিন্তু আমাদের খাদ্য ইয়ে করছে। আপনি কিন্তু বাজার থেকে কিনেন, ওএমএসের লাইন থেকে কিনেন না, আমরা বাজার থেকে কিনি। এটা কিন্তু কৃষকদের উৎপাদিত ফসল। তো তাদেরকে যদি আপনারা সাপোর্ট দিয়ে বাঁচায় না রাখেন তাহলে কিন্তু হবে না। আমরা এই দামটা কিন্তু ধরা হয়, কৃষি মন্ত্রণালয় থেকে উৎপাদন খরচটা নেওয়া হয়, আর প্লাস একটা ইনসেন্টিভ কৃষকদেরকে দিতে হয়। মানুষ এই উৎপাদনে যায়, লাভ করবে দেখে যায়। আপনি যে কোনো একটা ব্যবসাতে যাবেন, আপনি লাভ করতে দেখে যাবেন। আপনি যে কোনো একটা ফসল ফলাতে যাবেন, আপনি লাভ হবে দেখে যাবেন। কৃষককে বাঁচায় রাখতে হবে। আর ইনফ্লেশনের ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অফ ফাইন্যান্স মিনিস্ট্রি এনআসের বারংবার কথা বলছেন। এটা বর্তমানে যেটা আপনারা দেখেছেন, গত কয়েক বছর পর্যন্ত তীব্র ইনফ্লেশনের মুখে আমরা ছিলাম, আমাদের রিজার্ভ কমে গিয়েছিল এবং অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছিল আর কি। তো এগুলি ক্রমান্বয়ে দূর হচ্ছে, একটু সময় লাগবে। আশা করছি অন্য সব কৃষক যখন দেখবে সে অন্য কিছু কম দামে কিনতে পারছে, তখন সেও কম দামে এটা ছাড়তে পাবে, তারও উৎপাদন খরচ কমবে। স্যার, আমনের এই বাম্পার ফলানোর কথা বলেছেন, ওটা আপনাদের প্রোডাকশন কত? ওই যে এবার প্রোডাকশন কত প্রোডাকশন হবে বলে আপনারা ধারণা করতেছেন? আর দ্বিতীয় কথা হলো, আপনারা ফুডে সেলফ সাফিসিয়েন্ট কিনা? আমাদের টোটাল অ্যানুয়াল প্রোডাকশন কত, আমাদের ডেফিসিট কত? ফুড বলতে শুনেন, ফুড কিন্তু রাইস না, রাইসের ব্যাপার যেটা বলেন, রাইসে আমরা নিয়ারার টু সেলফ সাফিসিয়েন্ট। আমরা আদৌ চাল কিনে নিয়ে এমন 2-1 বছর কিন্তু গেছে, বরং চাল আমদানির উপরে হেভি ট্যারিফ যুক্ত করা ছিল এমন বছরও গেছে। কিন্তু এই বছরে জিরো ট্যারিফ হয়ে গেছে, করা হয়েছে যেহেতু আমরা কিছু এই বছরে কৃষি মন্ত্রণালয় প্রেডিক্ট করেছে, প্রথম বলেছে 10 লাখ টনের মতো, এখন বলছে 6-7 লাখ টনের মতো ঘাটতি হবে। সুতরাং আমরা খাদ্যের ব্যাপার নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চাই নাই, তার জন্য আমরা টোটাল ট্যারিফটা সরকার উঠিয়ে দিয়েছে। টোটাল অ্যাজ ওয়েল এজ ফরেন এক্সচেঞ্জ অ্যাভেলেবেল করা হচ্ছে যাতে এলসি খোলা যায়। এলসি খোলা আমাদের তো ইয়ে দেওয়ার পরে এখানে আমরা যখন বিড করলাম, যখন তাদেরকে যখন ওয়ার্ক অর্ডার দেওয়া হলো, তখন তারা এলসি করতে কোনো অসুবিধা হয়নি, ব্যাংক খুলেছে এলসি। কিসের আমনের প্রোডাকশন সম্পর্কে, প্রকৃত প্রোডাকশন সম্পর্কে এটা আসলে কৃষি মন্ত্রণালয় তথ্যটা দিতে পারবে। আমার কাছে পুরো দেশের চিত্রটা নাই আর কি। বাজারে যখন চালের ব্যবসায়ীরা তারা অভিযোগ করে যে কর্পোরেট গ্রুপগুলো নিয়ন্ত্রণ করে চালের বাজারটা, ইউজ কনজিউম করে। আপনার কাছে কি মনে হয় যে কর্পোরেট গ্রুপের আপনার চালে আপনার অন্য খাদ্যের মধ্যে, যেমন তেলটা তো সয়াবিন তেলটা অনেক পুরাটাই আমদানি নির্ভর, তাই না? চাল কিন্তু এত এরকম আমদানি নির্ভর না। আমরা চালের যে পরিমাণ আমাদের যে কনজামশন, সেই কনজামশনের আমরা প্রোডাকশন কিন্তু নিয়ারার টু কনজামশন, কাছাকাছি। কিন্তু গমের চাহিদা 70 লক্ষ টন, আমরা উৎপাদন করি মাত্র 10 লক্ষ মেট্রিক টন। বাকি সবটাই কিন্তু আমাদের আমদানি করতে হয়। সেই আমদানিটা সরকার সবটা করে না, প্রাইভেট সেক্টরও করে। তো সেক্ষেত্রে মিলে আমার মনে হয় না যে এখানে চালের মধ্যে ইয়ে হয়। তবে ইদানিং হচ্ছে কি, ইদানিং কিন্তু ক্রমান্বয়ে বললাম তো, প্রযুক্তির প্রসারের সাথে সাথে ছোট মিলগুলি উঠে যাচ্ছে, ছোট ব্যবসা গুটিয়ে ফেলতেছে। আপনার বড় মিলগুলি যারা কয়েক হাজার টন মজুত রাখতে পারে জাতিগত হচ্ছে। এই ক্ষেত্রে গিয়ে তারা বার্গেনিং ক্যাপাসিটি তাদের বাড়ছে। এটা কিন্তু প্রযুক্তি আমাদের দেখবো ইয়ে করে। প্রচন্ড একটা ভূমিকা আছে, হ্যাঁ, প্রচন্ড একটা ভূমিকা আছে। না, আপনার যখন কম সংখ্যক লোকের হাতে জিনিসটা চলে যাবে, তখন তাদের একটা ভূমিকা তো থাকবে স্বাভাবিকভাবে। স্যার, মিনিকেটের নামে চালের গুণগত মান নষ্ট করা হচ্ছে, আমরা জানি। কোনটা? বানানোর নামে চাল, সেই ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে? না, পদক্ষেপ এটার সাথে তো প্রযুক্তির ব্যাপারটা হচ্ছে কি, এই মিলগুলি যা করা হচ্ছে, এখানে খাদ্য মন্ত্রণালয় তাদের আমাদের আরেকটা ইয়াতে আছে, ফুড সেফটি অথরিটি বলে একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানটা ছোট, সেই প্রতিষ্ঠানটা আকার ছোট এবং তাদের জন্য বড় ছোট, এটাকে বড় করার জন্য চেষ্টা হচ্ছে। এটা হয়তো আমাদের নিকট ভবিষ্যতে এটা থাকবে না ইয়ে না, গোটা জিনিসটা আমরা নোট নিলাম যেটা ব্যাপারে থাকবে ইয়ে করে আর কি, যেটা গুণগত মানটা যাতে রক্ষা। বরং চালে তো ইদানিংকালে ওই যেটা দরিদ্র বান্ধব কর্মসূচি দেওয়া হচ্ছে, দুস্থ মহিলাদের জন্য যেটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আপনার যে কয়েকটা ভিটামিন যুক্ত করে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ক্রমান্বয়ে ওইসব দিকেও আমরা যাচ্ছি। এই পর্যন্ত এটা সবচেয়ে প্রাইভেট সেক্টরের কথা বলতে চাইতেছেন আপনি, এটা সচিব সাহেব বলেন।
ওইখান থেকে কোনো চাল দেশে আসছে, অলরেডি আসছে। আমরা গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের 134 জনকে আমরা অনুমতি দিয়েছি, ব্যবসায়ী যারা আবেদন করেছিল আমাদের কাছে 10,52,000 মেট্রিক টনের জন্য। এলসি খোলা হয়েছে 9,500 মেট্রিক টনের, এলসি ক্লিয়ারও হয়ে গেছে প্রায় সমান সমান। অলরেডি ইন করেছে।